আসসালামু আলাইকুম ও নমস্কার। দুই বাংলার হোমিও ডাক্তারবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ যারা আমাদের সাথে আজকে যুক্ত আছেন, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন আমাদের পরম শ্রদ্ধেয় ডাক্তার তপন কুমার ঘোষ স্যার, পশ্চিমবঙ্গের অত্যন্ত বিদগ্ধ এবং অভিজ্ঞ একজন হোমিওপ্যাথ, যাদের আমাদের হোমিও উদ্দীপনার একজন অভিভাবক হিসেবে আমরা দেখে থাকি। স্যার আজকে আলোচনা করবেন ডোজ অ্যান্ড পটেন্সি নিয়ে। আজকে এটার দ্বিতীয় পর্ব, ধারাবাহিক আলোচনা চলছে। তো আমি শ্রদ্ধেয় স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকে স্যারের মূল্যবান আলোচনাটি শুরু করার জন্য। স্যার, আপনি শুরু করতে পারেন। উপস্থিত সকলকে আমার আন্তরিক স্নেহ, ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। ব্যাপারটা হচ্ছে এই যে আমি ডোজ অ্যান্ড পোটেন্সি আলোচনা শুরু করেছি, কিন্তু আমরা এখন ডোজেই সীমাবদ্ধ রয়েছি। পোটেন্সি আলোচনাতে আমরা ডোজ সম্পর্কে আলোচনা করবার পরে ফিরে যাব। পোটেন্সি সে যাই হোক, আগের দিন আমরা যে আলোচনা করেছিলাম তার দু চারটে কথা একটু সংক্ষেপে বলতে চাইছি। যারা ছিলেন না তারাও হয়তো সেই জায়গাটা একটু রিয়েলাইজ করবেন। আর আরেকটা কথা, আমার কাছে একটা খুব অদ্ভুত প্রশ্ন এসছে আগের দিন আলোচনা সম্পর্কে, যে প্রশ্নটা অনেকের ভেতরেই বা রয়েছে। শুধু তাই না, আমরা অনেকে ব্যাপারটা হয়তো ভুলও জানি, সঠিকভাবে রিয়েলাইজ করতে পারিনি ব্যাপারটা। আমি তাকে কিন্তু উত্তরটা দেইনি, এখানে রয়েছে। দেখেছেন, আমি আমি বলেছি যে প্রশ্নটা ভালো প্রশ্ন, আমি ওটা কিন্তু আমাদের নেক্সট আলোচনাতে বলব। সে যাই হোক, আমরা আগের দিন যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম হ্যানিম্যান হোমিওপ্যাথি আবিষ্কার করেছেন, করে ল অফ সিমিলিয়া মেনে তিনি রোগীকে প্রথম দিকে কিন্তু ওষুধ দিতেন সেই এলোপ্যাথিক ডাক্তারদের এলোপ্যাথিক চিকিৎসার মতো একটু ফর্মে। তার প্রচন্ড পার্শ্ব প্রতিক্রিয়া, তার প্রচন্ড বিষক্রিয়া, এই সমস্ত দেখে তার মাথায় আসলো যে কিভাবে বিষক্রিয়া কাটানো যায়। তার মাথায় হলো যে ওষুধের মাত্রাটাকে যদি কমিয়ে দেওয়া যায় তাহলে হয়তো বিষক্রিয়াটা কাটানো যাবে। এবং তখন তার মাথায় এলো ডাইলুশনের চিন্তাধারা, এবং তিনি ডাইলুশন করে করে ওষুধ দিতে লাগলেন। ডাইলুশন করে ওষুধ দিতে দিতেও দেখতে পেলেন যে আমরা যত ডাইলুশন, কোনো একটা পদার্থকে যতই ডাইলুট করি না কেন, তাতে হয়তো তার স্বাদ পরিবর্তন হতে পারে, তার আমাদের কালার পরিবর্তন হতে পারে, কিন্তু মূল পদার্থ কি সে মানে ডাইলুট অবস্থাতে থেকেই যায়। পদার্থ তো ধ্বংস করা যায় না, থেকেই যায়। তিনি কিন্তু তাতেও রিয়াকশন দেখতে পেলেন, তাতেও কিন্তু সঠিক ভাবে ওষুধের কাজ পেলেন না। তখন তার মাথায় কি এলো না, মাথায় এলো যে আমরা যে রোগে ভুগি, রোগটা কি আমরা বলেই থাকি যে ডাইনামিক ডিরেঞ্জমেন্ট অফ দ্য ভাইটাল ফোর্স ইজ ডিজিজ। ভাইটাল ফোর্স ডাইনামিক ডিরেঞ্জমেন্ট হয়। তাহলে এই যে ডিজিজটা হচ্ছে ডাইনামিক, ইনিমিক্যাল এজেন্টের আক্রান্ত হয়ে ভাইটাল ফোর্স রোগাক্রান্ত হয়। তাহলে ডিজিজ ডাইনামিক এবং ভাইটাল ফোর্স নিজেও তো ডাইনামিক। তাহলে যেখানে ডাইনামিক ভাইটাল ফোর্স এবং ডাইনামিক ডিজিজ, তাহলে তাদের উপরে ক্রিয়া করবার জন্য আমরা যে মেডিসিনটা দেবো সেটাও নিশ্চয়ই ডাইনামিক হওয়া উচিত। এই চিন্তাধারা মাথায় আসাতে তিনি কিন্তু ওষুধকেও ডাইনামাইজ করলেন। অনেকের ধারণা হচ্ছে ওই যে আচ্ছা আচ্ছা এই যে ডাইনামাইজ যে করা হয়, আমরা জানি যে সকল পদার্থগুলো জলে বা অ্যালকোহলে দ্রবীভূত হয় না, তাদেরকে টাইচুরেশন করা হয়, টাইচুরেশন করে ডাইনামাইজড করা হয়। আর যারা জলে দ্রবীভূত হয় তাদের সাকশন পদ্ধতিতে
ডায়নামাইজড করা হয় এবং পরে যেগুলো ট্রাইচুরেট করা সেগুলোকে পরে লিকুইড ফর্মে নিয়ে আসা নিয়ে আসা হয়। এবং এই ডায়নামাইজ করা মানে কিন্তু সমস্যাত মিশ্রণ তৈরি নয়। ডায়নামাইজ করা মানে সেই ওষুধের মধ্যে শক্তিকরণ করা, ওষুধকে শক্তি করা, পোটেন্টাইজড করা। আমরা যে পোটেন্সি দিই 30, 200 বা 1 বা ডেসিমাল স্কেলে যা তৈরি হোক বা 50 মিল স্কেলে যাই তৈরি হোক না কেন, ডায়নামাইজ করে তাকে শক্তিকৃত করা হয়। আমি আর একটা কথা বলেছিলাম যে ওই স্কারলেট ফিভার ট্রিটমেন্ট সম্পর্কে, হ্যাঁ, স্কারলেট ফিভার ট্রিটমেন্ট সম্পর্কে আমি বলেছিলাম যে স্কারলেট ফিভার ট্রিটমেন্টে হ্যানিম্যান দুটো বাচ্চার উদাহরণ দিয়েছেন। তাদের পপি জুস ডাইলুট করে ওই 500 ফোঁটাতে এক ফোঁটা পপি জুস দিয়ে তার সেখান থেকে আরো 1 ফোঁটা নিয়ে আরো 500 ফোঁটা ডাইলুট অ্যালকোহলে মিশিয়ে পোটেন্টাইজড করে সেখান থেকে খাওয়ানোতেও আমি যেটা আগে বলেছিলাম, তাতেও কিন্তু দেখা গেছে যে ওষুধের বিষক্রিয়া থেকে যাচ্ছে। হ্যাঁ, এরকম ডাইলুট অবস্থাতেও ওষুধের বিষক্রিয়া থেকে যাচ্ছে। এবং আমাকে একজন প্রশ্ন করেছেন যে স্যার, আমরা তো শুনেছি যে হ্যানিম্যান স্কারলেট ফিভার ট্রিটমেন্ট করেছিলেন বেলেডোনা দিয়ে, হ্যাঁ, আপনি পপি জুসের কথা বললেন কেন? আমরা তো সবাই তাই জানি। ঘটনাটা হচ্ছে, হ্যাঁ, সবাই এটা জানি, এটা আংশিক সত্য, পুরোটা কিন্তু সত্য নয়। হ্যানিম্যান নিজেই পরে তার উত্তর দিয়েছেন। আমাদের ওই যে ট্রিটমেন্ট অ্যান্ড প্রোফাইলক্সিস অফ স্কারলেট ফিভার, আমাদের যেটা 1801 সালে হ্যানিম্যান পাবলিশ করেন, এখানে বলতে হয় যে স্কারলেট ফিভারটা সেখানে কি হয়েছিল, সেখানে এপিডেমিক আকারে দেখা দিয়েছিল। এপিডেমিক ব্যাপারটা কি হয়, এপিডেমিক যখন বা মহামারী যখন লাগে, নির্দিষ্ট একটা অঞ্চলে সেই এপিডেমিকটা আসে। সেই এপিডেমিকটা যখন আসে, এই এপিডেমিকে নির্দিষ্ট একটা অঞ্চলে দেখা যায় যে পার্টিকুলার নির্দিষ্ট কতগুলো সিমটমস নিয়ে রুগীরা আসে। সব রুগীদের ক্ষেত্রে একই রকম সিমটমস দেখা যায়। তখন সেই সিমটমস বেসিসে একটা ওষুধ নির্বাচিত হয়। সেই ওষুধটা দিলে একদিকে যেমন রুগী ভালোও হয়, অন্যদিকে যারা আক্রান্ত হয়নি তাদেরকে খাওয়ালে সেটা প্রোফাইল্যাক্সিস হিসেবে কাজ করে। হ্যাঁ, কিন্তু আচ্ছা, এই যে ওষুধটা যেটা নির্বাচিত, আমরা সবাই জানি এটাকে বলা হয় জেনাস এপিডেমিকাস। অর্থাৎ জেনাস এপিডেমিকাস দিয়ে পার্টিকুলার একটা অঞ্চলের সমস্ত সেম এপিডেমিক রোগীকে একদিকে সারানো যায়, আর একদিক থেকে প্রোফাইল্যাক্সিস হিসাবে ব্যবহার করে অন্যান্য সুস্থ মানুষদেরকে বাঁচানো যায়। কিন্তু ধরুন আজকে কল্যাণের এই নবীনের শহর নৈহাটিতে কোন একটা এপিডেমিক হয়েছে। সেখানে এপিডেমিক পার্টিকুলার দেখা গেল যে রুগীরা আসছে, নবীন দেখছে যে সব রুগীরা একই রকম সিমটমস নিয়ে আসছে, অর্থাৎ সব রুগীরাই একই ওষুধ চাইছে এবং সেখানকার সমস্ত রুগীদেরকে একই ওষুধ দিলে তারা ভালো হবে, অন্যান্য রুগীদেরকে, অন্যান্য যারা রুগী না তাদেরকে খাওয়ালে তাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বা করে উঠবে বা প্রোফাইল্যাক্সিস হিসেবে কাজ করবে। কিন্তু এই রোগটা যখন আর একটা শহরে হচ্ছে, ধরুন আমার এই মধ্যম গ্রামে হচ্ছে, দেখা গেল স্কারলেট ফিভারই হয়েছে, ধরে নিলাম রেড ইরাপশন রয়েছে, কিন্তু দেখা গেল তাদের সিমটমস গুলো আলাদা। এখানকার জন্য কিন্তু অন্য ওষুধ লাগবে। সিমটমস আলাদা হবার জন্য জায়গায় জায়গায় এক এক। ঢাকাতে হয়েছে একটা এপিডেমিক, সেখানে ঢাকা টাউনে হয়েছে, সেখানে যে সিমটম গুলো নিয়ে এসছে, কক্সবাজারে হলে দেখা গেল যে অন্য সিমটম নিয়ে, একই রোগ অন্য সিমটম নিয়ে এসছে।
তাহলে দু জায়গার কিন্তু ওষুধ আলাদা হয়ে যাবে, একই ওষুধ কাজ করবে না। তাই হ্যানিম্যান প্রথম সময়ে যখন এই প্রথম যখন স্কারলেট ফিভারে আক্রান্ত হয় মানুষ, তখন কিন্তু বেলেডোনা কাজ করেছিল। পরে যখন অন্যান্য অঞ্চলে স্কারলেট ফিভার হয় বা স্কারলেট ফিভারের মতো ইরাপশন বেরোয়, সেখানে কিন্তু আর বেলেডোনা কাজ করেনি। হ্যাঁ, এবং এরকমই একটা জায়গায় তিনি কিন্তু ট্রিটমেন্ট করেছিলেন আমাদের কি দিয়ে না, আমাদের এই পপি জুস দিয়ে ট্রিটমেন্ট করেছে। তাহলে একই এপিডেমিকে কিন্তু বা একই রোগ যখন বিভিন্ন জায়গায় আসে তাদের নেচার আলাদা হয়ে যায়, নেচার আলাদা হবার জন্য তাদের ওষুধগুলো কিন্তু আলাদা হয়। যিনি প্রশ্ন করেছেন তার উত্তর দিলাম। এই প্রসঙ্গে আমি জাস্ট একদম ডাইরেক্ট একটু সবার ভালো লাগবে হ্যানিম্যানের কথাটা একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। হ্যানিম্যান লিখছেন, in the previous epidemic of scarlet fever, the physicians had administered to children. They wished to protect the prophylactic and remedy a small dose of belladonna discovered by me, and it had always proved successful in protecting from the true scarlet fever. হ্যাঁ, আচ্ছা, যাই হোক আর কি, সারিয়ে দিয়েছিলেন এবং স্কারলেট ফিভারকে সারিয়ে দিয়েছেন বা প্রোফাইল্যাকটিক হিসেবে কাজ করতে। কিন্তু তারপরে তিনি বলছেন, but as the physicians regarded the subsequent purpura miliaris as a kind of scarlet fever, পরবর্তীকালে যখন এরকম এক ধরনের যে পারপিউরা মিলিয়ারিস আর এক ধরনের স্কারলেট ফিভার যখন এলো, and treated it in the same way and also gave belladonna as a prophylactic for it, they naturally met with no success. Huh? No success. And they clamored about the usefulness of the prophylactic when on the contrary, complaint should have been made about the stupidity of their stupidity এখানে কিন্তু তাদের বোকামই প্রকাশ পেল। পরবর্তীকালে যখন তাহলে প্রথমে বেলেডোনা সারিয়ে দিয়েছিল, পরে যখন এইরকমই একই রকম সিমটম নিয়ে রুগীরা এলো অন্যান্য জায়গাতে বা স্কারলেট ফিভারের মতো, তখন কিন্তু বেলেডোনা আর কাজ করেনি। বেলেডোনার কাজ করেনি, তখন তাকে অন্য ওষুধ দিয়েছিল। তাহলে বন্ধু যিনি প্রশ্ন করেছিলেন তাকে বলছি যে তিনি বেলেডোনা দিয়েছিলেন, প্রথমবারে সেরেছিল, কিন্তু পরে অন্যান্য জায়গায় যেমন অন্য সিমটম নিয়ে এসছে রুগী, তখন কিন্তু অন্য ওষুধ, অন্য এপিডেমিক বা অন্য জেনাস এপিডেমিকা সিলেক্ট করতে হয়েছে। সেই জন্য এটা কিন্তু হ্যানিম্যান বলছেন ডাক্তারদের মূর্খতা, মানে ডাক্তারদের অজ্ঞতা। একই দিলে হবে না, সবসময় সে যাই হোক না কেন আমাদের সিমটমস সিমিলারিটি অনুযায়ী সবসময় ওষুধ দিতে হবে। যাই হোক, এইবার আমরা আমাদের সূক্ষ্ম মাত্রার আলোচনাতে আবার ফিরে যাচ্ছি। হ্যাঁ, আগের দিন ওই আলোচনাগুলো করেছিলাম, প্রশ্নটা ছিল তাই একটু উত্তরটা আমি দিলাম। সূক্ষ্ম মাত্রায় ওষুধ না দিয়ে আমরা যদি অধিক মাত্রায় ব্যবস্থাপত্র দিই, তাহলে কি হবে, তার কেমন প্রতিক্রিয়া হতে পারে, সে বিষয়ে ডক্টর আর্নড স্কিজুল, এই উচ্চারণটা বড় খটোমটো, ওনার স্পেলিংটা ছিল SCHZUL, হ্যাঁ, স্কিজুল এরকম একটা উচ্চারণ হবে। যাই হোক, এরকম একজন ডাক্তার একটা সুন্দর কথা বলেছে। তিনি বলছেন যে মানে ক্ষুদ্রতম মাত্রার ওষুধ জীবনী শক্তিকে সামান্য উত্তেজিত করে, জাস্ট সামান্য ইরিটেট করে, হ্যাঁ, সামান্য ইরিটেট করে বা উত্তেজিত করে বলবো। আর ওষুধের মাত্রা যদি মিডিয়াম হয়, মিডিয়াম ডোজের যদি হয় মাত্রাটা ওষুধের, তাহলে কিন্তু সেটা প্যারালাইসিস করে। আর যদি
মাত্রা স্থূল হয় বা ম্যাক্সিমাম হয়, বেশি হয়, তবে তা রোগীর প্রাণ নাশ করে। এটা হ্যানিম্যানেরই কথা, হ্যানিম্যানও পরে এই কথাগুলো বলছে, আমরা আসছি। সেই জন্য বন্ধু সকলকে বলবো, অ্যাকচুয়ালি ওষুধের মাত্রাটা বুঝতে হলে ফিফথ এবং সিক্স এডিশনের অর্গানালের ফিফথ এবং সিক্স এডিশনের 269 থেকে 276 ফুটনোট সহ আপনারা একটু পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানেই হ্যানিম্যান যে কথাগুলো বলেছেন সেখান থেকে আমরা ওষুধের মাত্রাকে নির্বাচিত করব। যাই হোক, মানে তার মধ্যে সব থেকে যে উল্লেখযোগ্য জায়গা সেটা দেখা যাক যে, বা সর্বশেষ বক্তব্য, হ্যাঁ, পঞ্চম এবং ষষ্ঠ সংস্করণ নিয়ে এক করে বলতে গেলে আমরা বলতে পারি যে হ্যানিম্যান সর্বশেষ মাত্রা সম্পর্কে আমাদেরকে কি বলেছে। অর্গাননের 275 অ্যাপ্রিজমে আমরা, সেখানে হ্যানিম্যান বলছেন কোন ওষুধ কোন রোগীর উপযুক্ত কি না তা কেবলমাত্র তার সদৃশ নির্বাচনের উপরই নির্ভর করে না। অর্থাৎ শুধুমাত্র ল অফ সিমিলিয়া মেনে যদি ওষুধটা নির্বাচন করি তাতেই কিন্তু যথেষ্ট নয়, ওষুধের মাত্রাটাও কিন্তু ক্ষুদ্র হতে হবে। রোগগ্রস্ত ব্যক্তিকে যদি স্থূল মাত্রায় ওই রকম সদৃশ ওষুধ দেওয়া হয়, হ্যাঁ, তবে তার রোগ সারানোর ক্ষমতা থাকা সত্ত্বেও, মানে টোটালিটি অফ সিমটম মিলিয়ে ওষুধ দিচ্ছি, ল অফ সিমিলিয়া মেনে ওষুধ দিচ্ছি, ল অফ সিমিলিয়া মেনে ওষুধ দিলে তো তার রোগ সারানোর ক্ষমতা থাকবেই, কিন্তু রোগ সারানোর ক্ষমতা থাকা সত্ত্বেও তা শরীরের ক্ষতি করে। হ্যাঁ, এরা শুধু জীবনী শক্তিকে আক্রমণই করে না, এরা শুধু ভাইটাল ফোর্সকে আক্রমণই করে না, হ্যাঁ, উপরন্তু শরীরের যে সকল অংশগুলো বা যে সকল অঙ্গগুলো প্রাকৃতিক রোগ দ্বারা বা ন্যাচারাল ডিজিজের দ্বারা আক্রান্ত হয়েছে, হ্যাঁ, সেই সকল অঙ্গগুলো এবং শরীরের স্পর্শকাতর জায়গাগুলো, হ্যাঁ, এই জায়গাটা একটা বুঝবার ব্যাপার। স্পর্শকাতর জায়গা বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, স্পর্শকাতর অঙ্গগুলো প্রবল ভাবে অপ্রয়োজনীয় প্রভাব খাটায় ওষুধগুলো মানে স্পর্শকাতর অঙ্গ। আচ্ছা দেখুন, হয়তো আমার একটা হাঁটু ব্যথা হয়েছে বা আমার একটা মাথা ব্যথা হয়েছে, আমরা কি বলি, মানে অ্যাকচুয়ালি পেশেন্ট অ্যাজ এ হোল আক্রান্ত হয়। হাঁটু ব্যথা হলেও পুরোপুরি রোগী কিন্তু সারা দেহটাই কিন্তু রোগে আক্রান্ত হয়। যখন আক্রান্ত হয় শরীরের কিছু কিছু অংশে তার আত্মপ্রকাশ ঘটে। অর্থাৎ হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস হয়েছে, অর্থাৎ ওই রোগীটির ক্ষেত্রে হাঁটুটা ছিল ওই রোগে আক্রান্ত বলে সব থেকে স্পর্শকাতর, তাই রোগের প্রকাশ হাঁটুতে ঘটেছে। কিন্তু আমরা তো ট্রিটমেন্ট হাঁটুর করব না, আমরা ট্রিটমেন্ট করব সামগ্রিকভাবে রোগীর কেবলমাত্র স্পর্শকাতর অঞ্চলে তার আত্মপ্রকাশ ঘটে বটে, কিন্তু পেশেন্ট অ্যাজ এ হোলই কিন্তু ওর রোগ দ্বারা আক্রান্ত হয়। হ্যাঁ, এবং 276 অ্যাপোরিজম মারাত্মক জায়গা, আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। হ্যাঁ, 276 কি বলছেন, হ্যাঁ, যেখানে তিনি বলছেন হোমিওপ্যাথি অনুযায়ী ওষুধ নির্বাচন যত বেশি সদৃশ বা নিখুঁত হবে, অর্থাৎ যত ল অফ সিমিলিয়া মেনে যতটা রুগী ঠিক উপযুক্ত, হ্যাঁ, ওষুধ নির্বাচন করা হবে তাতে রোগীর তত বেশি ক্ষতি হবে যদি স্থূল মাত্রায় দেওয়া হয়। হ্যাঁ, সিলেকশন যত পারফেক্ট হবে
স্থূলমাত্রার ডোজ রোগীর তত বেশি সর্বনাশ করবে, তত বেশি ক্ষতি করবে। তবে মজার ব্যাপার এটাই যে ওষুধ নির্বাচন যদি সঠিক হোমিওপ্যাথিক মতে নির্বাচিত না হয়, কিংবা অসমবিধান মতের ওষুধ যেমন এলোপ্যাথিক ওষুধ হয়, তার স্থূলমাত্রা কিন্তু তত বেশি ক্ষতি করতে পারে না। হ্যাঁ, ওষুধ যদি নির্বাচন সঠিক না হয়, ওষুধ নির্বাচন যদি ভুল হয়, ওষুধ যদি ল অফ সিমিলিয়া না মেনে সিলেকশন করা হয় বা এলোপ্যাথিক ওষুধ দেওয়া হয়, তাহলে কিন্তু হোমিওপ্যাথিক তাহলে কিন্তু ওষুধ অতটা ক্ষতি করতে পারে না। আমি এই জন্যই আগের দিনে একটা কথা বলেছিলাম যে এই জন্যই ডক্টর কেন্ট বলেছিলেন, I would prefer an allopath to one who professes to be homeopath but does not know enough homeopathic practice। যে আমি একজন এলোপ্যাথিক ডাক্তারকে বেশি পছন্দ করব যিনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করবার মতো জ্ঞান অর্জন না করেই হোমিওপ্যাথিকে প্রফেশন হিসাবে ব্যবহার করেন তার থেকে। যাই হোক, ষষ্ঠ সংস্করণে হ্যানিম্যান 276 অ্যাপোরিজমে, যেটা 275 ছিল না, একটা অংশ যোগ করেছে। সেই অংশটা কি? হ্যাঁ, সেটা কিন্তু আরো বেশি ভয়ঙ্কর, আরো বাস্তব, যে যদি সঠিক নির্বাচিত হোমিওপ্যাথি ওষুধ স্থূল মাত্রায় ঘন ঘন পুনঃ পুনঃ সেবন করানো হয়, তা নিয়ম অনুযায়ী রোগীকে কষ্ট দেয়, এমনকি তার মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। হ্যাঁ, সঠিক সিলেক্টেড ওষুধ যদি অতিমাত্রায় হয় তাহলে কিন্তু তা রোগীকে শুধু ভয়ঙ্কর নয়, রোগীর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। একটা মজার কথা অ্যানিম্যাল বলে গেছে, না না, কত দূরদর্শী, ভাবুন, ভাবা যায় না। 276 অ্যাফোরিজমের ফুটনোট সংখ্যা হচ্ছে 161। হ্যাঁ, ফুটনোট সংখ্যা হচ্ছে 161। সেখানে হ্যানিম্যান বলছেন যে আমরা প্রতিনিয়ত দেখতে পাই এক শ্রেণীর চিকিৎসক প্রচুর ওষুধ খেতে দেয়, খুব স্থূল মাত্রায় ওষুধ খেতে দেয়। আমরা দেখি না, 10 ফোঁটা মাদার টিনচার দিনে 6 বার খাচ্ছে, 20 ফোঁটা মাদার টিনচার দিনে 6 বার খাচ্ছে, কিংবা তারা ওই মাদার টিনচার বা এরকম অনেক স্থূল মাত্রায় ওষুধ দিচ্ছে। হ্যানিম্যান বলছেন যে আমি 20 বছর আগে এরকম করতাম, অর্থাৎ কিনা তিনি যখন এই অ্যাফোরিজমটা লিখছেন, হ্যাঁ, সিক্রেশনে, তার 20 বছর আগে তিনি কিন্তু এরকম করতেন, অথচ রুগীদের তেমন ক্ষতি হয় না। কেন হয় না? হ্যানিম্যান বলছে এটাই হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। সেই আশীর্বাদটা কি? আশীর্বাদটা হচ্ছে যে তারা সঠিক ওষুধ নির্বাচন করতে পারে না। হয় তারা যে ওষুধটি নির্বাচন করেছে সেটা হোমিওপ্যাথিক পদ্ধতিতে নির্বাচিত হয়নি, কিংবা ওষুধটা ওই রুগীর যে শক্তিতে ওষুধের প্রয়োজন হয় সেই শক্তিতে অনেক কম শক্তি ওষুধ হয়ে গেছে, কিংবা ওষুধ যে পদ্ধতিতে তৈরি হয়েছে সেই পদ্ধতিটাও কিন্তু ভুল। এইরকম তারা সদৃশ নির্বাচন করতে পারে না, ভুল ওষুধ দেয়। সেই ভুল ওষুধ দেবার জন্যই কিন্তু রোগীরা বেঁচে যায়। তিনি এটাকে আশীর্বাদ বলছেন, যে সত্যি যদি এরকম ভুল ওষুধ সিলেকশন না করে তারা যদি সঠিকভাবে
সঠিক ওষুধ নির্বাচন করতে পারতেন, তাহলে সব রোগী অকাল, হ্যাঁ, মানে রোগীদের চরম সর্বনাশ হতো, যেটা তিনি 276 বলছে। হুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা একটা অনেকেরই প্রশ্ন যে আমরা তো আজকাল হামেশাই দেখতে পাই চিকিৎসকরা গাদা গাদা ওষুধ খেতে দেয়, এত মাদার টিংচার দিচ্ছে, 8টা 10টা 12টা ওষুধ খেতে দিচ্ছে, তবু রোগীগুলো বেঁচে যায় কেন? হ্যাঁ, তার কারণ হচ্ছে ওই একটাই, তাদের সদৃশ মতে নির্বাচিত হয় না। সদৃশ মতে নির্বাচিত না হবার জন্য ওষুধ তাদের শরীরে ঠিকভাবে কাজ করতে পারে না। তবে হ্যাঁ, এইভাবে দীর্ঘদিন খাবার পরে কিন্তু ড্রাগ খুবই শুরু হয়ে যেতে পারে। হ্যাঁ, সেটা কিন্তু হতে পারে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এতক্ষণ ধরে বা এই 2 দিন ধরে আমরা যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে যে ওষুধকে সূক্ষ্ম মাত্রায় দিতে হবে। হ্যাঁ, স্থূল মাত্রায় নয়। স্থূল মাত্রায় দিলে কি ক্ষতি হতে পারে, হ্যানিম্যান ভাবে সূক্ষ্ম মাত্রার চিন্তা তার মাথায় এলো। এই জায়গাগুলো আসলে সকলেই বোঝার দরকার থাকে, তাই আমরা আলোচনা করলাম। এইবার আসল কথা হচ্ছে যে তাহলে আমরা কতটুকু ওষুধ রোগীকে দেব, এটাই তো বড় কথা। আমরা রোগীকে কতটা সূক্ষ্ম মাত্রায় ওষুধ দেব বা ওষুধ ব্যবহার। আমি যত পড়াশোনা করেছি বা যত বই পড়েছি, তার মধ্যে আমার সব থেকে যেটা উপযুক্ত মনে হয়েছে সেটা হচ্ছে অর্গাননের 6th এডিশনের 272 অ্যাপরিজন, যেখানে হ্যানিম্যান বলছেন যে একটা মানে সাম্প্রতিককালে একটা কোনো রোগ অসুস্থতার ক্ষেত্রে তাকে যদি একটা দানা তার জিভের উপর দিয়ে দেওয়া যায়, তার জিভের উপর যদি দিয়ে দেওয়া যায়, সেটাই হবে সবচাইতে সূক্ষ্ম মাত্রা একটা দানা। এখন একটু আগে আমি একটা কথা বললাম যে শুধু তো মানে সিমিলিমাম হলেই হবে না, গ্লোবিউলসের সাইজ ঠিক হতে হবে। তাহলে সাইজটা কেমন? এই যে হ্যানিম্যান বলেছেন যে একটা দানা জীবের উপর দিলে সেটাই হবে সব থেকে সূক্ষ্ম মাত্রা, সাইজটা হচ্ছে যে যে দানা, যে ওষুধের দানা, মানে গ্লোবিউল গুলো, যে গ্লোবিউল গুলো 1 ফোঁটা ওষুধ দিয়ে 500টা গ্লোবিউলসকে মেডিকেটেড করা যায়। 1 ফোঁটা ওষুধ দিয়ে 500টা গ্লোবিউলসকে মেডিকেটেড করা যায়। তার একটা গ্লোবিউল বা একটা দানা হবে সবচাইতে সূক্ষ্ম মাত্রা। হ্যাঁ, সবচাইতে সূক্ষ্ম মাত্রা। এবং অদ্ভুত ব্যাপার, জলে দেবার থেকেও কিন্তু এই ড্রাই দানাটা যদি আমরা মানে জীবের উপরে দেই, তাহলে কিন্তু সেটা হবে সব থেকে সূক্ষ্ম মাত্রা। আপনারা জানেন যে আমাদের তো ওষুধ কি করে, ওষুধ নার্ভ এন্ডিং গুলোকে ইরিটেট করে, বা নার্ভ এন্ডিং এর মাধ্যমে ওষুধ আমাদের শরীরে প্রবেশ করে এবং নার্ভ এন্ডিং এর মাধ্যমে ওষুধ আমাদের কাজ করতে সাহায্য করে। হ্যাঁ, নার্ভ এন্ডিং এর মাধ্যমে জিভের উপরে প্রচুর নার্ভ এন্ডিং আছে, পুরো মুখবিবরে নার্ভ এন্ডিং আছে, তার মধ্যে জিভে রয়েছে বেশি। ইনার ইনার লিপে প্রচুর নার্ভ এন্ডিং রয়েছে। আমাদের নাকেও কিন্তু প্রচুর নার্ভ এন্ডিং
রয়েছে। নাকেও কিন্তু প্রচুর নার্ভ বেন্ডিং রয়েছে, ইনার মানে মিউকাস মেমব্রেন অফ নেজাল ক্যাভিটিতে প্রচুর নার্ভ বেন্ডিং রয়েছে। হ্যাঁ, এখন তাহলে এই একটা দানাকে এই একটা দানা কিন্তু জিভে দিলে যত সূক্ষ্ম মাত্রা হয়, জলে গুলে দিলে কিন্তু তত সূক্ষ্ম মাত্রা হয় না, সেটা বেড়ে যায়, ডোজটা কিন্তু বেশি হয়। কারণটা কি? তাতে অ্যাবজর্বেশনটা বেশি হয়। হ্যাঁ, অ্যাবজর্বেশনটা বেশি হয় কারণ কি? এখানে শুধুমাত্র টাংটা পাচ্ছে, এখানে শুধুমাত্র টাংটা পাচ্ছে, জিভটা পাচ্ছে। জলে দিলে তো মুখ বিভরের মধ্যে ইনার সাইড অফ মাউথের ভেতরে ছড়িয়ে পড়ছে, তাহলে জল এগুলো যদি খাইয়ে দেই অনেক বেশি নার্ভ এন্ডিং পাবে। হ্যাঁ, অনেক বেশি নার্ভ এন্ডিং পাওয়ার জন্যে তার ডোজটাও অনেক বড় হবে। কিন্তু হ্যানিম্যান আরো বলছেন যে এটাকে যদি আমরা জলে, এরকম একটা দানাকে জলে গুলে যদি আমরা বারবার, হ্যাঁ, খেতে দেই, হ্যাঁ, বারবার খেতে দেই, তাতে একটা ব্যাপার কি হয়, তাতে কিন্তু ওষুধে মানে অনেক বেশি মেডিকেশন হয়, বডি অনেক বেশি মেডিকেশন হয়, অনেক বেশি ওষুধ পায়। যদিও আমরা দেখেছি যে 50 মিলিসিমাল ওষুধ এইভাবেই দেওয়া হয়, দিনের পর দিন দেওয়া হয়। হ্যাঁ, এবং এটা খুব বিতর্কিত জায়গা, অনেকেই জায়গা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যে ডোজ যদি দিতে হয় সেটা নির্ভর করবে ডোজের উপরে, সেটা কিন্তু কোন স্কেলে ওষুধ তৈরি হচ্ছে তার উপর নির্ভরশীল নয়, সেটা ডেসিমাল স্কেলেই হোক। আপনারা নিশ্চয়ই জানেন ডেসিমাল স্কেলে তৈরি ওষুধ, ওই যে 2x 3x 4x, যেটা আমাদের কনস্ট্যান্টাইন হেরিং আবিষ্কার করেছিলেন, আমাদের সাথে পরিচিত করেছিলেন। সেন্টিসিমাল স্কেল ওই যে 99 সেন্টিমিসিমাল স্কেল, আর ওই 50 মিলিসিমাল স্কেল যার একটা পোটেনশিয়াল 1/1000। যাই হোক, এই যে 50 মিলিসিমাল স্কেল, এটা নিয়ে একটু সন্দেহ আছে। অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন এবং তার মধ্যে যতগুলো লেখা আছে সব থেকে অথেন্টিক হচ্ছেন ডক্টর জেন কাঞ্জিলাল। কারণ আমি এর আগেই বলেছিলাম কেন পাননি, কিন্তু কেন্ট বা অন্যান্য চিকিৎসক দ্বারা, সে বনি হোসেন বলুন বা ডানহাম বলুন বা আমাদের রাজেন বলুন, এরা প্রত্যেকে কিন্তু ওই মানে হ্যানিম্যানের দানা ওষুধ দিয়ে কিন্তু ট্রিটমেন্ট করেছিলেন। তারা তাদের কিন্তু ফলাফল পেয়েছেন, বিশাল কোনো মাত্রায় তেমন কিন্তু আমরা ক্ষতি হতে দেখিনি। হ্যাঁ, আমি নিজেও পাশ করবার পরে দীর্ঘদিন প্র্যাকটিস হয়ে গেল, এইভাবে প্র্যাকটিস করছি, তাতে কিন্তু অসুবিধার মধ্যে তেমন সম্মুখীন হইনি বা পাশ করবার পরে বেশ কিছু মানে ভালো ডাক্তারের সাহায্য দিয়ে এসেছি, তাদের কিন্তু এইভাবেই ওষুধ দিতে দেখেছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যারা ডক্টর কেসি দাসের ছাত্র, এখানে রয়েছে তরুণ, রয়েছে পাখি, রয়েছে, হ্যাঁ, ডাক্তার তরুণ দেবনাথ, ডক্টর পাখি চৌধুরী রয়েছে, আমি রয়েছি, আমরা সব কেসি দাসের ছাত্র। আমরা স্যারের কাছে একটা পদ্ধতি শিখেছিলাম, ঝেড়ে ফেলা পদ্ধতি। সেটা কিরকম? সেটা একটা ওই 10 নম্বর গভীরের একটা দানা কাগজের উপরে নিয়ে ডাস্ট করে তাকে ফেলে কাগজটা চেটে নেওয়া হলো। তাহলে কাগজটা চেটে নিলে কিন্তু ওষুধের ডোজটা আরো সূক্ষ্ম হয়ে গেল, ভালো রেজাল্ট পাওয়া যায়, তাকে পেয়েছি। বিশেষ করে দেখেছি যেখানে একটু সন্দেহ হয় যে
রুগীর খুব বড় মাত্রার প্যাথোলজিক্যাল চেঞ্জ এসে গেছে, বা খুব ডিপ অ্যাক্টিং ওষুধ এরকম একটা অবস্থাতে দিতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা কাগজে ঝেড়ে ফেলে দিয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। আবার ধরুন, যেটা দেখেছি বা নিয়মিত করেও থাকি, যে ওই 30, 200, 6 এগুলো কিন্তু 20 নম্বর গ্লোবিউলের একটা দানা জিভের উপর দিয়ে দেখেছি ভালো রেজাল্ট পাওয়া যায়। আবার 10M থেকে একদম আমাদের তো CM পর্যন্ত পাওয়া যায়, তার উপরে তো DM তো আমাদের দেশে পাওয়া যায় না, জানি না কোনো কোম্পানি তৈরি করছে কিনা। এগুলো কিন্তু 10 নম্বর গ্লোবিউলেই আমরা ভালো রেজাল্ট পেয়েছি। কখনো 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 অবস্থার পরিপ্রেক্ষিতে বা রোগীর জীবনী শক্তি দুর্বল, বহু ক্ষেত্রে এরকম একটা দানাকে 1 গ্লাস জলে গুলে, তারপরে 2-3 গ্লাস জল পর্যন্ত ফেলে দিয়ে গুলে সেখান থেকে 1 ফোঁটা বা 1 চামচ দিয়ে দেখেছি ভালো রেজাল্ট আবার হয়। আমি 2-3 গ্লাসের বেশি কখনো করিনি, ম্যাক্সিমাম 4 গ্লাস পর্যন্ত করেছি, দেখেছি তাতে আমার কোনো সমস্যা কিছু তৈরি হয়নি, রোগী কিন্তু ভালোই রেজাল্ট দিয়েছে। চার গ্লাস পর্যন্ত আমি করে দেখেছি। আবার কখনো কখনো ওই জিপ টাচ, ওই যে 4র্থ গ্লাস থেকে জাস্ট জিপ টাচ করে দেখেছি ভালো রেজাল্ট। এইভাবেই কিন্তু আমি প্র্যাকটিস করতে নিজে করি বা অনেক স্বনামধন্য চিকিৎসকদেরকে প্র্যাকটিস করতে দেখেছি। আচ্ছা, বহু ক্ষেত্রে যেটা করে থাকি বা আমাদের বন্ধুরা অনেকেই করেন, প্রথম যখন ফার্স্ট প্রেসক্রিপশন যখন করলাম, তখন একটা দানাই দিলাম, সে 10 নম্বর বা 20 নম্বর বা ঝেড়ে ফেলে যাই হোক না কেন, একটা দানাই দিলাম। একটা দানা দেবার পরে যখন আমার সেকেন্ড প্রেসক্রিপশন করার প্রয়োজন পড়ছে, যদি সেই ওষুধ দিতে হয়, তখন আমার সেকেন্ড প্রেসক্রিপশনটা মানে সেম ওষুধ দিতে হচ্ছে, রিপিটেশন অফ দ্য সেম মেডিসিন আমরা কথা বলেছিলাম যে সেকেন্ড প্রেসক্রিপশনে সেম ওষুধ যদি রিপিট করতে হয়, যদি প্রথম ডোজটা একটা দানা দিয়ে থাকি, তখন সেই একটা দানা জলে গুলে 10, 20 বা 25 বার নেড়ে সেখান থেকে 1 চামচ খাইয়ে দেখেছি, খুব রেজাল্ট পাই। সেকেন্ড প্রেসক্রিপশন হলো। এবার দেখা গেল পরবর্তীকালে যখন আবার ওষুধ দিতে হচ্ছে, তারও একটা কাজ শেষ হয়ে গেছে, তখন হয়তো তার উপরে 200 থেকে 1000 চলে গেল। এইভাবে সিরিজ ওয়াইজ ওষুধ দিয়ে দিয়ে আমরা আরোগ্যের পথে রুগীকে নিয়ে যাই। কিন্তু বন্ধু, কখনোই মাদার টিংচার নয়, ভুলেও নয় মাদার টিংচার। কারণ ওই যে হ্যানিম্যান, আমরা আগের দিন আলোচনাতে করেছিলাম যে হ্যানিম্যান বলেছেন বা আমরা বাস্তবে দেখেছি যে ওষুধের আরোগ্যকারী ক্ষমতাটা ক্রুড সাবস্টেন্সের মধ্যে ল্যাটেন্ট অবস্থাতে থাকে, ডায়নামাইজ করবার পর তা আরোগ্যকারী ক্ষমতা বেরিয়ে আসে এবং রোগীকে আরোগ্য করতে পারে। এই তো গেল খাবার ওষুধ। এবার হ্যানিম্যান কিন্তু খাওয়ানো ছাড়াও আরেকভাবে ওষুধ ব্যবহার করেছেন। আরেকভাবে হ্যানিম্যান কিন্তু ওষুধ ব্যবহার করেছেন, সেটা কি? সেটা হচ্ছে স্মেলিং। ওষুধ স্মেলিং। আমি একটু আগেই বললাম যে আমাদের নাকের যে নেজাল ক্যাভিটিতে মিউকাস মেমব্রেন
সেখানে প্রচুর নার্ভ এন্ডিং থাকে এবং আমরা যদি রুগীকে স্মেল করাই, ওষুধ যদি সঠিক নির্বাচিত হয়, সে ওষুধও খুব ভালো কাজ করে। এবং হ্যানিম্যানের লেখা থেকে বা তদানীন্তন অন্যান্যদের লেখা থেকে আমরা জানতে পেরেছি যে 1830 সাল থেকে 1843 সাল পর্যন্ত হ্যানিম্যান রুগীকে ঘ্রাণ শেখাতেন, ঘ্রাণ শোকাতেন, হ্যাঁ, স্মেল করাতেন। স্মেল করিয়েও কিন্তু মানে খুব ভালো রেজাল্ট পেতেন, খুব ভালো রেজাল্ট পেতেন। এবং এ বিষয়ে 1833 সালের 28শে এপ্রিল, হুম, হ্যাঁ, 1833 সালের 28শে এপ্রিল হ্যানিম্যান বনি হোসেনকে একটি চিঠি লেখেন। হ্যাঁ, হ্যানিম্যান বনি হোসেনকে একটি চিঠি লেখেন। তিনি লিখেছিলেন যে হ্যানিম্যান নিজে এবং তার ছাত্র লেম্যান, হ্যাঁ, তার ছাত্র লেম্যান সিলিমিলিমাম ওষুধ রুগীকে কেবলমাত্র ঘ্রাণ শুকিয়ে চিকিৎসা করছেন। হ্যাঁ, শুধুমাত্র ঘ্রাণ স্মেলিং করিয়ে তিনি চিকিৎসা করছেন এবং তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া গেছে। সেখানে কিন্তু এটা একটা মাত্রা, এই মাত্রা ওষুধ কিন্তু ভালো কাজ করে। এবং বিশেষ করে 1834 সালে যে জার্মানিতে বিশাল কিছু ডায়রিয়া হয়েছিল, সেই ডায়রিয়ার সময় প্রত্যেকটা ডায়রিয়া রোগীকে ওষুধ স্মেল করিয়েছে। স্মেল করিয়ে করিয়ে কিন্তু হ্যানিম্যান সঠিক রেজাল্ট পেয়েছেন। রোগীর অ্যাগ্রাভেশন ছাড়াই, পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া তিনি রোগীকে ওষুধ দিয়েছেন। এখন আর একটা জায়গায় আমাদেরকে কিন্তু স্মেলিং করাতে হয়, সেটা কিরকম? ওভার সেন্সিটিভ পেশেন্ট, যেটাকে আমরা বলে থাকি ইডিওসিনকেটিক পেশেন্ট। হ্যাঁ, ইডিওসিনকেটিক পেশেন্টকে কি হয়, আমরা দেখছি যা ওষুধে তাতেই বেড়ে যায়, যা ওষুধে তাতেই বেড়ে যায়। যদিও প্রথমে তো বোঝা যায় না আমার কাছে যে ওষুধটা এসছে সেই ইডিওসিনকেটিক কিনা। যদি খাবার পরে বেড়ে যায়, আমি দেখছি আবার টোটালিটি করছি, যতভাবে মিলাই না কেন সেই একই ওষুধ আমার কাছে আসছে, অথচ খুব লো পোটেন্সিতে সূক্ষ্ম মাত্রায় দিয়েও দেখা যাচ্ছে অ্যাগ্রাভেশন হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রথমটা না বুঝতে পারলে পরবর্তী গুলোতে কিন্তু স্মেল করাতেই হবে। আমি জীবনে দুটো পেশেন্ট পেয়েছি ইউসিনকে। একটা ছিল ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট। ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট, আমি ক্যালকেরিয়া কার্ভ ঢোকার পরে তার প্রচন্ড অ্যাগ্রাভেশন হয়েছিল। হ্যাঁ, প্রচন্ড, আমি দেখলাম যে সূক্ষ্ম মাত্রা দেওয়া সত্ত্বেও তার প্রচন্ড অ্যাগ্রাভেশন হয়েছে। পরবর্তীকালে তার কাছ থেকে তাকে আরো পরবর্তী সময় ট্রিটমেন্ট করেছিলাম। তার সেই অবস্থাগুলো কেটে যাবার পরে পরবর্তী সবসময় তিনি যখনই এসছেন আমি কিন্তু ওষুধ স্মেল দিয়ে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, স্মেল করিয়ে ফাইনালে ছেড়ে দিয়েছি, তাতে খুব সুন্দর রেজাল্ট পেয়েছি। আর একটা পেশেন্ট পেয়েছিলাম, তিনি নিজেই এসে বলছেন যে ডাক্তারবাবু আমি হোমিওপ্যাথিক ওষুধ আর খেতে চাই না, একজন বললো তাই আবার এলাম, আমি যতবার হোমিওপ্যাথিক ওষুধ খাই ততবারই দেখি আমার রোগ বেড়ে যায়। প্রথম দিন খাবার পরের থেকে আমার প্রচন্ড সমস্যা তৈরি হয়। আমার সন্দেহ হলো ইডিওসিনকেটিক হতে পারে। আমি স্মেল করিয়েছিলাম ওষুধ। এবং হ্যানিম্যান যে সমস্ত রোগীরা থাকে তাদেরকে যদি স্মেল করা, এই কথাটা আপনারা পাবেন চ্যানেলের ডোজ। হ্যাঁ, শুধু ডোজ সম্পর্কে আলোচনা রয়েছে, সেখানে পাবেন যে হ্যানিম্যান বলছেন যে আমি স্মেল করাবার জন্য কি করি না, ওই ফাইলে আছে, আমাদের ফাইলে ওষুধ দেই,
তাতে গ্লোবিউলস দিয়ে তার মধ্যে লিকুইড ঢেলে দেই, সেটা তাতে আমরা খুব ভালো রেজাল্ট পাই। আমাদের একটা বিশাল গ্যাপ থেকে গেল আলোচনার মধ্যে, সেটা হচ্ছে 50 মিলিসিমেন। আমরা দু একটা কথা বললাম এই আলোচনার শেষ সময়ে। পরের নেক্সট আলোচনাতে আমরা শুরু করব তো পোটেন্সি আলোচনা আমরা করবো আর কি। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি এই যে আলোচনাগুলো আমাদের হয়, আমি আগেও বলেছি আজকেও বলেছি, হ্যাঁ, যে আমরা যে সমস্ত বইগুলো পড়ি, মেটেরিয়া মেডিকা যা পড়ি, আমরা যে সমস্ত রেপার্টরি সলভ করি, আমরা যে ফিলোসফি গুলো পড়ি, বেশি এমনকি কেন্টো আমাদেরকে অনেক বেশি সহজ করে দিয়েছেন মানে জিনিসটা বুঝবার ব্যাপারটা। কেন্টো সব রচনা, এই যে সেকেন্ড প্রেসক্রিপশন, এই যে 12 অবজারভেশন, সব কিন্তু আমাদের লেখা হয়েছে অর্গাননের ফিফথ এডিশনকে কেন্দ্র করে। অর্গাননের ফিফথ এডিশন কিন্তু অনেক লজিক্যাল, অনেক অনেক যুক্তিযুক্ত। হ্যাঁ, সিক্স এডিশনে যে 50 মিলিসিমেন ওষুধ যেভাবে দিতে বলা হয়েছে, এখানে অনেক কনফিউশন থেকে যায়। আমরা ওই কাঞ্জিলালের সেই আর্টিকেল সাম পয়েন্ট অফ কনফিউশন ইন দ্য সিক্স এডিশন অফ দ্য অর্গানন অফ মেডিসিন, যে কাঞ্জিলাল পয়েন্ট তুলে ধরে ধরে লজিক্যালি বুঝিয়েছেন। আর হ্যানিম্যান তো বলেছেন, আমি করে দেখছি, তোমরা করে দেখো। লজিক ছাড়া তো হোমিওপ্যাথি নয়, লজিক দিয়ে কিন্তু আমরা লজিক থাকলে হবে, সিমিলিয়া মানলেই হবে। যদি আমাদের কারোর বক্তব্য ভুল হয়, আমরা সেটাকে শুনতে নেবার চেষ্টা করব। তাই আমরা কিন্তু ওই সিক্সথ এডিশনের এই জায়গাগুলো নিয়ে আমাদের ডোজ এবং পোটেন্সি আলোচনার শেষে আমরা আলোচনা করব। হ্যাঁ, যাই হোক, আমি ব্যক্তিগতভাবে পঞ্চম সংস্করণকে মেনেই ওই মানে ওই পদ্ধতিতেই মানে সেন্টিসিমাল স্কেলের ওষুধ, ওই যে যেটাকে আমরা বলি 30, 200, 1000, হ্যাঁ, 10,000, এই ওষুধটাই আমি ব্যবহার করি এবং তাতে আমি যথেষ্ট ভালো রেজাল্ট পাই। একবার হয়তো 50 মিলিসিমাল দিয়ে দেখেছি এবং সেখানেও কিন্তু দেখেছি ভায়োলেন্ট অ্যাগ্রাভেশন। সিলেকশন যদি আপনার ঠিক হয়, হ্যাঁ, সেখানে 50 মিলিসিমালেও যে অ্যাগ্রাভেশন হবে, সেন্টিমিসিমালেও সেই রকম অ্যাগ্রাভেশন হবে ওভারডোজ হলে, আপনার ওই ডেসিমালও সেই অ্যাগ্রাভেশন হবে। সকলকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত থাক। আমি করে দেখেছি, কাঞ্জিলালকে দেখেছি, তপন কাঞ্জিলালকে দেখেছি, অন্যান্যদের দেখেছি এইভাবে প্র্যাকটিস করতে, বা অন্যরাও করেছেন। আপনারা করে না দেখলে তো বুঝতে পারবেন না। হ্যাঁ, কোনো কিছু ঢিল ছোড়া যাবে না, কোনো কিছু অনুমানের ভিত্তিক নয়, পুরো লজিক্যালি আপনারা করে দেখুন। লজিক মেনে, হ্যানিম্যানের কথা শুনে আস্তে আস্তে সামনে এগিয়ে যাবে, সুন্দর হোমিওপ্যাথি। সকলকে পরের দিন আমাদের পোটেন্সি নিয়ে আলোচনা। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যারকে চমৎকার আলোচনা করার জন্য। আশা করি ডোজ এবং পটেন্সির অনেক বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমাদের স্যারের আলোচনার উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে, তো প্রশ্ন হ্যান্ড রাইজ করে প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। কল্যাণ ঘটক স্যার হ্যান্ড রাইজ করেছেন, আপনি স্যার প্রশ্নটি করুন। হ্যাঁ, ধন্যবাদ স্যার, খুব সুন্দর একটা আলোচনা। স্যার, প্রশ্নটা হলো আমার, আপনি যে বললেন অলফ্যাকশনের ক্ষেত্রে ওই যে লিকুইড ঢেলে একটা গ্লোবিউলস এর মধ্যে উপরে লিকুইড ঢেলে সেইটাকে অলফ্যাকশন করার
কিন্তু স্যার এই লিকুইডটা কি লিকুইড হবে? স্যার আমার কথা কি শোনা গেছে? ও, ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, অফ করা ছিল। শোনো, আমি কিন্তু একটা গ্লোবিউলস উল্লেখ করিনি একবারও। হ্যাঁ, যেটা হ্যানিম্যান করতেন, যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে হ্যাঁ, গ্লোবিউলস ফাইলে নিয়ে সংখ্যাটা বলা নেই, সেটা বেশি সংখ্যা হতে পারে। সেখানে লিকুইড যেটা, অর্থাৎ আমরা যদি রুগী, আমরা তো গ্লোবিউলসটা কোত্থেকে আসে, মানে লিকুইড থেকেই তো মেডিকেটেড করি গ্লোবিউলসকে। সেই লিকুইড ওষুধ অর্থাৎ 30 দিলে 30-র এক ফোঁটায় দিয়ে দেই না কেন গ্লোবিউলস এর মধ্যে। হ্যাঁ, ওই 30 বা 200 বা 1M যাই দেবো না কেন, সেটাই গ্লোবিউলস এর মধ্যে দিয়ে দেবো, সেটাকে স্প্রে। বুঝতে স্যার পারছো? এখানে কতগুলো গ্লোবিউলস থাকবে, কোনো ঠিক আছে কি? এটা কোনো সংখ্যা নেই। হ্যাঁ, এটার কোনো সংখ্যা বলা নেই। তাহলে সে এই তুমি যে দাও না, পুরো শিশিটাকে তুমি গন্ধ শুকাও না। না, আমি বলতে তুমি চাইছি যে, হ্যাঁ, আমি বলতে বলো। চাইছি স্যার, ওষুধ যেটা আমাদের কাছে আসে, হ্যাঁ আমাদের কাছে তো লিকুইড ফর্মে আসে পোটেন্সিটা। হ্যাঁ হ্যাঁ, এবার পোটেন্সিটা আমরা কি করি, একটা 5 গ্রামের একটা গ্লোবিউলস এর মধ্যে ঢেলে সেখান থেকে একটা গ্লোবিউলস করে আমরা পেশেন্টকে দিই। খেতে দিই। এবার আপনি, হ্যাঁ, আমরা খেতে দিই। এই যে আপনি বললেন অলফ্যাকশনের ক্ষেত্রে ওর মধ্যে লিকুইড ঢেলে, তাহলে এখানে আমরা কতগুলো গ্লোবিউলস এর মধ্যে কোন লিকুইড না, ঢালবো? এর কোনো সংখ্যা নেই, এর কোনো সংখ্যা নির্দিষ্ট করা নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এটা একটা তুমি উদাহরণ দিই স্যার, আপনি একটুখানি ইয়ে করে দেখেন। মনে করুন আমি হ্যাঁ 4টে গ্লোবিউলস এর মধ্যে এক ফোঁটা একটা 200 মেডিসিন দিয়ে সেইটাকেই পেশেন্টকে বললাম এখান থেকে শুকে নেন, এইভাবে কি? দেখো, আহ 4টে গ্লোবিউলসে যদি এক ফোঁটা ওষুধ ভেতরে লিকুইড ওষুধ জমে থাকবে, এমন ভাবে দেওয়া উচিত যাতে গ্লোবিউলস গুলো ওষুধটা অ্যাবজর্ব করে নেয়। হ্যাঁ, তাহলে কি অ্যাবজর্ব স্যার এই করে নেবে। গ্লোবিউলস গুলোকেই শুকতে দেবো, তাই তো? হ্যাঁ, গ্লোবিউলস এর ফাইলটাকে শুকতে দেবে, আচ্ছা 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 ওই ফাইলটাকে শুকতে, স্মেল নিতে দেবে, লিকুইড আচ্ছা নয়। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, ঠিক 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 আছে, বুঝে গেছি স্যার। তার মানে আমরা যে আমি গ্লোবিউলস, যেখান থেকে একটা গ্লোবিউলস ওই পেশেন্টের জিভের ওপরে দিই বা পেশেন্টকে এর মধ্যে দিই, সেই যে শিশিটা আছে ওই শিশিটাই একটু সেটাকে নাকের কাছে ধরবো। দিতে পারি। হ্যাঁ, স্মেল করে দিতে পারি, তবে এক গাদা ওষুধ দিলে নয়, মোটামুটি যাতে অ্যাবজর্ব হয়ে যায় যতটা লিকুইড সেইটুকুই দেব। সেটা আমি ওকে স্যার, বুঝে গেছি। হাফ শিশি থ্যাংক ইউ যদি স্যার। নেই তাও হতে পারে। ঠিক আছে স্যার, হ্যাঁ, বুঝে গেছি ব্যাপারটা। ধন্যবাদ স্যার। সুশীল হাত তুলেছে। সঠিক। হ্যালো স্যার, হ্যাঁ বলো। কল্যাণদা যেমন একটা পদ্ধতি বললো, আমি একটা পদ্ধতি বলছি। হ্যাঁ বলো। হয় সেটা হচ্ছে, ধরুন উনি বললেন সেন্টিসিমালে ওই কয়েকটা গুলিতে 1 ফোঁটা দিয়ে দিতে। যদি কোনো ডাক্তার মিলিসিমাল করে, সে তো লিকুইড ফর্মে ওষুধটা কিনতে পাবে না, সে তো গুলিতেই কিনতে পাবে, তাকে তো লিকুইড ফর্মে ওটা পাওয়া যায় না। সেক্ষেত্রে যদি ধরুন একটা 5 ml নতুন শিশিতে 50 মিলিসিমাল তেলের কোনো একটা পোটেনসির 1টি বা 2টি দানা দেয়া হলো, তাতে একটা ড্রপ ডিস্টিলড ওয়াটার দেয়া হলো, দিয়ে ডাইলুট করে নেওয়া হলো, ডিজলভ করে নেওয়া হলো। তারপর তাতে 4-5 ফোঁটা রেকটিফাইড স্পিরিট বা আমরা যাই মিথাইল অ্যালকোহল বলি, সেইটা দেওয়ার পর সেইটা যদি স্মেল করা হয়, সেটা কেমন হতে পারে? একই কাজ পাবো, সুন্দর রেজাল্ট পাবো। কারণ তোমার তো 50 মিলিসিমের লিকুইড পাবে না। হুম, সেটাই করতে হবে। হ্যাঁ, সেটাই থ্যাংক করতে ইউ হবে। স্যার। এবং হ্যানিম্যান যখন লিখছেন এসব কথাগুলো, তখন কিন্তু 50 মিলিসিমাল আসেনি। আর
অ্যাকচুয়ালি পুরো 6th এডিশনটাই একটা বিতর্কমূলক এডিশন। বহু জায়গা রয়েছে যেটা হোমিওপ্যাথিক ল অফ সিমিলিয়াকে কন্ট্রাডিক্ট করে। যেমন 282, সেখানে কি বলছে, এক্সট্রা আঁচিলের ক্ষেত্রে, হ্যাঁ বলা আছে আঁচিলের ক্ষেত্রে কি করা হয়, যে ওষুধ ইন্টারনালি খেতে দেওয়া হবে সেই ওষুধই এক্সটার্নালি প্রয়োগ করতে হবে। কিন্তু আঁচিল কেন বেরোয়? ম্যানিফেস্টেশন অফ ওয়ার্ড বা ফিগো আর্ট, এটা হয় কেন? যতদিন এটা এক্সটার্নালি থাকবে ইন্টারনাল রুগী ভালো থাকবে। ইন্টারনালি রুগীকে সুস্থ রাখার জন্যই তো জীবনী শক্তি বাইরে ছুঁড়ে ফেলে দেয় ইরাপশন আকারে, আঁচিল আকারে। তাহলে সেখানে কি হচ্ছে, আমরা যদি এক্সটার্নালি এটাকে ইউজ করি তাহলে সেটাকে তো সাপ্রেস করে দেওয়া হচ্ছে। সাপ্রেস করে দেওয়া হচ্ছে, তাহলে এটা তো হোমিওপ্যাথিক ল, মায়াজমেটিক থিওরি মানে না। মায়াজমেটিক থিওরি অনুযায়ী ওটা ভাইটাফেসিক ক্রিয়াতে বাইরে বেরিয়ে আসবে আঁচিল গুলো সাইকোসিসের নিয়ম অনুযায়ী। এখানে তো এক্সটার্নাল ইউজ করলে সেটা তো আমাদের হোমিওপ্যাথিক ল কিওরকে মানছে না। এরকম বহু বিতর্কিত জায়গা রয়েছে সেকশনে। একবার হারিয়ে গেছে, দুবার তো পুরোপুরি মিস হয়ে গিয়েছিল এই 6th এডিশনের স্ক্রিপ্টটা মিস হয়ে গেছিল, হারিয়ে গিয়েছিল। এবং বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তার দু নম্বরই 6th এডিশন বের করবার চেষ্টা করেছিলেন। হ্যাঁ, সে যদি 6th এডিশনের ইতিহাস তোমরা পড়ো দেখতে পাবে যে কিভাবে 2 নম্বরই ভাবে বের করেছিল। অ্যাড হয়ে গেছে, 6th এডিশন বের হচ্ছে, স্ক্রিপ্ট রয়েছে ম্যাডামের কাছে, তারা অ্যাড দিচ্ছে 6th এডিশন বেরিয়ে গেছে। ইমান জার্মান ভাষায় লিখেছিলেন, হয় ভাষা বুঝতে সমস্যা বা কেউ নিজের বুদ্ধিটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে কিনা, এগুলো বোঝা খুব মুশকিল। যাই হোক, আমি কাঞ্জিলালকে মেনে চলি সেইভাবে, যে কাঞ্জিলালের যে কথাগুলো এগুলো হচ্ছে লজিক্যাল, আমি সেইভাবেই ইউজ করি। ইংলিশ মানে যেভাবে ইউজ করি সেন্টেন্সিং হলো সেই। ওকে, তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের শ্রদ্ধেয় তপন কুমার ঘোষ স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমাদেরকে তার ব্যস্ততম সময়ের মধ্যে থেকে অনেকখানি সময় দিয়েছেন আমাদের জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য স্যারকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই। সবাইকে আবারও শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। সবাইকে হোমিও উদ্দীপনার পক্ষ থেকে শুভরাত্রি জানাচ্ছি এবং সবাইকে কল্যাণ কামনা করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।